আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় ক্রমাগত আমাদের এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসা অব্যাহত থাকলে আমরা আরও দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিনের একাধিক স্টোরি প্রচারিত হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে। আপনারা সবাই আলামিনের স্টোরি পছন্দ করেন। আজকের এই স্টোরিটি লাহোরিয়া গ্রামের পশ্চিম পাড়া নামক যে একটা জায়গা রয়েছে, এই গ্রামের এই পশ্চিমপাড়া গ্রাম, লাহোরিয়া তো আসলে ইউনিয়ন, আবার ওই ইউনিয়নেরই আরেক গ্রামও আছে লাহোরিয়া। তো লাহোরিয়া গ্রামের কিছু কিছু অংশ রয়েছে, তার মধ্যে পশ্চিমপাড়া একটা, যেমন পশ্চিমপাড়া রয়েছে, তারপরে তালুকপাড়া রয়েছে, হ্যাঁ, এরকম বেশ কিছু গ্রাম রয়েছে। এর মধ্যে পশ্চিমপাড়া একটা। পশ্চিমপাড়ায় খুব ক্লোজ চারজন বন্ধু ছিল। একজনের নাম হৃদয়, আরেকজন রমজান, আরেকজন রিয়াজ এবং আরেকজন তাজরুল। এর মধ্যে হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করতো, মানে আলিয়া মাদ্রাসা যেটা আর কি। রমজান ও রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল কিছু দূর লেখাপড়া করে সে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার চাচার একটি ডেকোরেটরের দোকান ছিল, সেই ডেকোরেটরের কাজ করত। গ্রামের বিভিন্ন বিয়ে, তারপরে আরো বিভিন্ন যে অনুষ্ঠানগুলো থাকতো, এই অনুষ্ঠানগুলোতে ডেকোরেটরের কাজগুলো তাজরুল করত। তো চারজন বন্ধু খুবই ক্লোজ ছিল। তারা একই সাথে চলাফেরা করত, খেলাধুলা করত এবং এরা একই সাথে বিভিন্ন প্রোগ্রামগুলোতেও অ্যাটেন্ড করত। ঘটনাটির সময় 2018 সাল, খুব বেশি দিন আগের নয়। 2018 সালের শীত মৌসুম। আমরা জানি বাংলাদেশে শীত মৌসুমগুলোতে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো উন্মুক্ত স্থানে হয়ে থাকে। ধর্মীয় প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, যেমন ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশে শীতকালে হয়ে থাকে। ঠিক এমন একটি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য এই চারজন বন্ধু সিদ্ধান্ত নেয়। এই ওয়াজ মাহফিলটি ছিল আরাজি মণ্ডল কাজী মাহফিল নামে সেটি পরিচিত আসলে ওখানে মানুষের কাছে, আরাজি মণ্ডল কাজী মাহফিল। এটি এই পশ্চিমপাড়া গ্রাম থেকে বেশ দূরে ছিল, পায়ে হেঁটে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগত। তাজরুল হৃদয়, রমজান ও রিয়াজকে বলে যে তারা ওই মাহফিলে যেতে চায়। স্বাভাবিকভাবে তারাও রাজি হয়। রাত 8টার পরে তারা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে সবাই বের হয়। যেতে যেতে হঠাৎ তাজরুল বলে যে এই আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যেতে তো অনেক সময় লাগবে। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যেই মাহফিলে যাব, ওই মাহফিল ছাড়াও আর একটা মাহফিল আছে, সেটি হচ্ছে কামারপাড়া নামক একটা জায়গায়। তো অনেকটা পাশাপাশি আর কি। তো আরাজি মণ্ডল কাজীর মাহফিল এবং কামারপাড়ার ওয়াজ মাহফিলের একটু পার্থক্য ছিল, সেটা হচ্ছে যে ওখানে মাহফিলের পাশাপাশি ইসলামী সঙ্গীতানুষ্ঠানের একটা আয়োজন ছিল। তো ওরা সিদ্ধান্ত নিল আরাজি মণ্ডল কাজীর মাহফিলে না গিয়ে তারা কামারপাড়া মাহফিলে যাবে। এখন কামারপাড়া মাহফিলে যেতেও কিন্তু বেশ দূরের পথ পাড়ি দিতে হবে। এমন সময় তাজরুল বলে যে এত দূরের পথ আমরা মাত্র 20 থেকে 25 মিনিটেই পাড়ি দিতে পারি খুব সহজেই। কিভাবে? আমরা ইছামতি বিলের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যদি যাই, তাহলে খুব সহজেই অল্প সময়ে আমরা কামারপাড়া ওই মাহফিলে পৌঁছে যেতে পারব। তো ভালো কথা, সবাই একমত হয়। 4 বন্ধু ইছামতি বিলের মধ্য দিয়ে যেতে থাকে। আমরা জানি বর্ষাকালে বিলগুলো পানিতে টইটুম্বুর হয়ে থাকে, কিন্তু এরই ঠিক বিপরীত চিত্র দেখা যায় শীতকালে। বিলে তেমন কোনো পানি থাকে না বললেই চলে, আর তখন বিলগুলোতে বিভিন্ন খাদ্যশস্যের চাষ হয়, স্পেশালি ধান চাষ হয়। তো ইছামতি বিলে তখন চতুর্দিকে শুধু ধানের চাষ হয়েছে। আর ধানের যখন চাষ হয়, সেখানে
সেচ দেওয়ার জন্য বিভিন্ন সেচ মেশিনও বসানো হয়। কোনোটি ইলেকট্রিসিটিতে চলে, কোনোটি তেলে চলে, অধিকাংশই তেলে চলে, কারণ ওখানে তো আসলে পার্মানেন্ট কারেন্টের খাম্বাগুলো থাকে না। এই জন্য ওই মেশিনগুলোর জন্য কিছু কিছু মেশিন ঘরও বিলের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে উঁচু করে তৈরি করা হয়। তো ওরা বিভিন্ন ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, কারণ বিভিন্ন ধান ক্ষেতের মধ্যে কিন্তু আমরা জানি যে আইল থাকে, এক একটা জায়গায় এক এক নাম থাকে। ওরা ওই আইলের মধ্য দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল, এই 4 জন বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল ওরা ছিল স্মোকার, আর অন্য 2 জন ছিল নন স্মোকার। তো এদিকে তাজরুল যেহেতু স্মোকার ছিল, রমজান স্মোকার ছিল, তাজরুল হঠাৎ বলে যে একটা সিগারেট খেলে কেমন হয়। তখন অন্যরা বলে যে এখানে সিগারেট খাবো, আগুন পাবো কোথায়? রমজান বলে এই দেখ দেখ, ওই যে দূরে একটি ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে তো আলো জ্বলছে, ওইখানে যাই। ওখানে যে ওই ঘরের মধ্যে আছে তার কাছে নিশ্চয়ই ম্যাচ থাকবে, তার কাছ থেকে আমরা সিগারেট ধরাতে পারবো। হৃদয়ে এবং রিয়াজ যেহেতু স্মোকার ছিল না, এই বিষয়ে তাদের আগ্রহ নেই, কিন্তু তারপরও যেহেতু অন্য 2 জন স্মোকার ছিল, তারা যেহেতু যেতে চাচ্ছে, ওরাও সাথে সাথে যায়। ওই ঘরটির কাছে যায়, এটি ছিল একটি মেশিন ঘর, মানে সেচ ঘর, আর যেখানে ওই যে মেশিন থেকে পানি বের হয়ে এবং যে পানি দিয়ে সেচ কার্য পরিচালিত হয়। ঘরের মধ্যে আলো দেখে ওরা ঘরের মধ্যে ঢুকে পড়ে 4 জনই। ঘরের মধ্যে ঢুকে হঠাৎ যে দৃশ্য তারা দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ওরা দেখে যে ঘরের মধ্যে একটি মাচা রয়েছে, যে মাচায় সাধারণত সেচ ঘরে যে থাকে সে বিশ্রাম নেয়। ওরা দেখে মাচার উপরে একটি লাশ রাখা, সাদা ধবধবে একটি কাপড় দিয়ে সে লাশটি ঢেকে রাখা হয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঘরের মধ্যে প্রচুর আলো, কিন্তু এই আলো যে কোথা থেকে আসছে ওরা সেই আলোর উৎস খুঁজে পায় না। আর একটা বিষয় বলে রাখি, ওই ঘরে কিন্তু কোনো ইলেকট্রিসিটি ছিল না, ওই সেচ পাম্পটা তেলে চলতো। তাহলে ওই আলো কোথা থেকে আসছে? ওরা প্রচন্ড ভয় পায়, ওরা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ওরা এদিক ওদিক ছুটতে থাকে। এখানে একটা বিষয় নিশ্চয়ই লিসেনার্স আপনারা জানেন, সেটি হচ্ছে যে বিভিন্ন ক্ষেতের মধ্যে যে আইলগুলো থাকে, এই আইলের উপর দিয়ে কিন্তু সাবধানে হাঁটতে হয়। একটু এদিক ওদিক হলে কিন্তু পা পিছলে ক্ষেতের মধ্যে পড়ে যেতে হয়, যেহেতু জমি থেকে আইলগুলো একটু উঁচু থাকে। আর এই আইলের উপর দিয়ে কিন্তু আসলে দৌড়ানো যায় না। ওরা 4 জন এই আইলের উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করছিল এবং বারবারই হোঁচট খেয়ে ওরা এই ধান ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছিল। আর যেহেতু তখন শেষ কার্য পরিচালিত হচ্ছিল, কিছুটা পানি ছিল ধান ক্ষেতের মধ্যে। এই ধান ক্ষেতের মধ্যে পড়ে গিয়ে ওদের জামা কাপড় কর্দমাক্ত হয়ে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল শরীর। এই অবস্থায় দূরে ওরা একজন মানুষকে দেখতে পায়, চাঁদের আলোতে যা স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ তখন ছিল পূর্ণিমার রাত। ওদের পরিচিত একজন মানুষ, সঙ্গত কারণে তার নামটা বলতে পারছি না, কারণ তার নামটা প্রকাশের বিষয়ে আমাকে নিষেধ করা হয়েছে। ওই লোকটি যে কাজটি করতেন সেটি হচ্ছে, তার একটি সেচ মেশিন ছিল। এই শীতকালে যখন ইরিগেশনের সময়টা আসতো আর কি, মানে সেচ কার্য পরিচালনার সময়টা আসতো, তখন এই মেশিনটি তিনি ভাড়া দিতেন এবং ভাড়া দেওয়ার ফলে যেটা হতো সেটা হচ্ছে যে ওই যেই সমস্ত ক্ষেতগুলোতে তিনি মেশিনটা ভাড়া দিতেন, সেই ক্ষেতের ফসলের কিছু অংশ উনি পেতেন।
একটা সময় উনি কৃষি কাজ করতেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার পা হারান। পা হারানোর কারণে উনি ভারী কোনো কাজ করতে পারতেন না, যার ফলে উনি এই সেচ যে মেশিনটা এটি ভাড়ার কাজটাই করতে থাকেন। তো দূর থেকে যখন তাকে ওরা চারজন দেখতে পায়, তখন ওরা বলে, এই আমাদের পরিচিত ওই ভাই, আচ্ছা চল তাড়াতাড়ি তার কাছে যাই, গিয়ে বিষয়টা বলি। তো ওরা চারজনই দেখে যে হ্যাঁ, দূরে স্ক্র্যাচের উপর ভর দিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন। ওরা দূর থেকে তাকে দেখে দ্রুত তার দিকে যেতে থাকে, কিন্তু কাছে গিয়ে দেখে যে সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এত তাড়াতাড়ি তিনি কোথায় গেলেন? তিনি তো এত তাড়াতাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি তো দ্রুত চলতে পারেন না, স্ক্র্যাচের উপর ভর দিয়ে তিনি চলাফেরা করেন। ওরা আরো ভয় পায়, কিন্তু ভয় পেলে ওরা চিন্তা করে যে এইখান থেকে তো আমাদের বের হতে হবে, কিন্তু আমরা তো এখন পেছন দিকে ফিরে যেতে পারছি না, কারণ অনেকটা পথ তো আমরা চলে এসেছি। আমরা যেই দিকে যাচ্ছিলাম কামারপাড়া, আমাদেরকে ওদিকেই যেতে হবে। তখন তারা চারজন মিলেই সিদ্ধান্ত নেয় যে আমরা কামারপাড়ার দিকেই যাব। এখন আমরা পেছন দিকে ফিরে যেতে চাইলে আরো ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। তখন ওরা একটি পথ ওরা নির্দিষ্ট করে নেয়, যেটা ওদের কাছে মনে হয়েছিল যে এই দিকেই কামারপাড়া। তখন ওরা সেদিকে যেতে থাকে। কিছু সময় পথ চলার পরে ওরা একটা ভিটার উপরে উঠে পড়ে। সাধারণত বিলের মধ্যে কিছু কিছু উঁচু জায়গা থাকে, যেগুলোকে আমরা ভিটা বলি। ওই ভিটায় অনেক বড় বড় কাশফুল বা কাশবন ছিল আর কি, সাদা সাদা কাশফুল সেখানে ফুটেছিল। ওরা এই ভিটার উপর উঠে পড়ে। এই কাশ ফুলগুলো এতটাই বড় হয়েছিল যে ওরা ওর মধ্যে ঢুকে একজন আরেকজনকে হারিয়ে ফেলে। কিন্তু কিছু সময়ের মধ্যেই তারা নিজেরা নিজেদেরকে একত্র করে ফেলে। তো ওরা চিন্তা করে, কি ব্যাপার, আমরা হঠাৎ এইখানে চলে আসলাম কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের তো এইদিকে আসার কথা না, আমরা ভিটার উপরে কেন উঠলাম? ওরা কিছুই বুঝতে পারে না। ওরা এই বিষয়টা বুঝতে না পারলেও আর একটা বিষয় কিন্তু তারা বুঝতে পারে, যে ওরা যেই জায়গাটাতে এসে পড়েছে ওটা আসলে একটা শ্মশান। কারণ হচ্ছে বর্ষাকালে যখন চতুর্দিকে তলিয়ে যায়, তখন সনাতন ধর্মাবলম্বীরা তাদের মৃতদেহগুলো পোড়ানোর জন্য উঁচু জায়গায় দাহ করে থাকে। বিলের মধ্যে সাধারণত এরকম কিছু উঁচু জায়গা থাকে, সেটা বাংলাদেশের অনেক জায়গাতেই আছে। ওরা সেখানে বিভিন্ন কাঠ, কয়লা এই জিনিসগুলো দেখতে পায়। ওরা বুঝতে পারে ওরা শ্মশানে চলে এসেছে। ওরা দ্রুত চারজনই সেখান থেকে নেমে যায়। নেমে গিয়ে আবার কামারপাড়ার দিকে যেতে থাকে। অল্প কিছু সময় পথ চলার পর আবার তারা নিজেদেরকে আবিষ্কার করে ওই ভিটার উপরে, সেই কাশবনের মধ্যে। ওরা বলে, কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে ফিরে আসলাম? ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটতে থাকে। আবারও কিছু সময় পর ওরা নিজেদেরকে আবিষ্কার করে সেই কাশবনের মধ্যে। এভাবে 3 বার হয়। 3 বার যখন হয়ে যায়, তখন ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে বন্ধু হৃদয়, ও বলে, আজ মনে হয় এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না। ও জোরে জোরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে, এবং যখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে, তখন ওই তেলাওয়াত করতে করতে ওরা আবার ওইখান থেকে নেমে যায়। তখন আর এই ভিটায় আর ফিরে তারা আসে না। তখন তারা সত্যি ওই বিল থেকে বের হয়ে একটি বাজারে গিয়ে ওঠে। ওই বাজারে যাওয়ার পর ওরা পথ খুঁজে পায় এবং সেই কামারপাড়া মাহফিল প্যান্ডেলে তারা চলে যায়। কিন্তু মাহফিলের প্যান্ডেলে গিয়ে দেখে, এ কি, মাহফিল তো শেষ। ওরা বলে, কি ব্যাপার, মাহফিল কি হলো? ওখানকার লোকজন বলে, যারা প্যান্ডেলের দায়িত্বে ছিল, দেখে প্যান্ডেল খুলে গুছাচ্ছে, বলে মাহফিল তো শেষ। বলে, মাহফিল শেষ মানে এখন কয়টা বাজে? তখন ওই লোকগুলো বলে, তোমাদের কি মাথা খারাপ? এখন রাত বাজে 2:30। এত সময় পর্যন্ত কি মাহফিল চলে? কিছু সময় পরে তো, আর ঘন্টাখানেক পরে তো ফজরের আজান দিবে। ওরা বলে, রাত 8টার পরে বের হইলাম, বড় জোর ঘন্টাখানেক সময় পার হওয়ার কথা।
কিন্তু এই সময়ের মধ্যে এত কিছু কিভাবে ঘটলো, আর এত সময় আমরা কোথায় ছিলাম? কিছুতেই ওরা হিসাব মিলাতে পারে না। এদিকে তাদের শরীরে কাদা টাদা লেগে মানে ভয়াবহ অবস্থা, আর এত ছুটাছুটির কারণে ওদের ক্ষুধাও লেগেছিল খুব। কিন্তু মাহফিল যেহেতু শেষ, সাধারণত এই সমস্ত গণজমায়েত যে জায়গাগুলোতে হয় সেখানে কিছু ছোট ছোট খাবারের দোকানও বসে, এটা আমরা জানি। অধিকাংশ দোকানগুলোই তখন চলে গিয়েছিল। দুটো খাবারের দোকান শুধু খোলা ছিল, একটা হচ্ছে ঝালমুড়ি, একটা হচ্ছে পাঁপড় ভাজা। গ্রামে পাঁপড় ভাজা তাকে অনেকেই খেয়েছেন, যারা গল্প শুনছেন তারা অনেকে হয়তো পাঁপড় ভাজা খেয়ে থাকবেন। ওরা প্রচন্ড ক্ষুধায় বাধ্য হয়ে বেশি করে ঝালমুড়ি এবং পাঁপড় ভাজা খায়, এবং তারা সেখান থেকে বাড়ির পথে ফিরতে থাকে। এখানে একটা বিষয়, সেটি হচ্ছে বাড়ির পথে ফেরার সময় ওরা কিন্তু আর ইছামতি বিলের মধ্য দিয়ে যায় নাই। ওরা তখন গ্রামের মধ্য দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটি ধরে। হোক সময় বেশি লাগুক, কোনো সমস্যা নেই, আবার বিপদে তারা পড়তে চায় না। তখন ওই 1.5 ঘন্টার পথ দিয়েই তারা আগাতে থাকে। গ্রামের পথ দিয়ে আসার সময় বেশ কয়েকটি হন্টেড প্লেস তাদেরকে অতিক্রম করতে হবে। প্রথমত, ওই পথ দিয়ে আসার সময় একটি আর একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। এই কল্যাণপুর এরিয়াটা সনাতন ধর্মাবলম্বীরা সেখানে তারা বেশি ছিলেন। তো এই কল্যাণপুর পার হওয়ার সময় একটি শ্মশান পাড়ি দিয়ে আসতে হবে। তারা শ্মশান পাড়ি দিয়ে আসে, কোনো সমস্যা হয় না, কোনো ভয়ানক ঘটনাও তাদের সাথে ঘটে না। আরো কিছু পথ এগিয়ে আসার পর একটি হন্টেড পরিত্যক্ত পুরাতন জমিদার বাড়ি পাড়ি দিতে হবে। সেটাও তারা দিয়ে আসে, কোনো সমস্যা হয় না। এরপরে বহু প্রাচীন একটি বটগাছ পাড়ি দিতে হবে, সেটিতেও কোনো সমস্যা হয় না। কিন্তু তারপরে আরেকটি ছোট গ্রাম, এটাকে পাড়া বলে সাধারণত, ক্ষুদ্র গ্রাম আর কি। এই গ্রামের নাম ছিল তালুক পাড়া। এই তালুক পাড়া দিয়ে তারা যখন আসছিল, তখন আসার পথে একটি ছোটখাটো একটি বাঁশঝাড় পাড়ি দিতে হবে। ওই সময় যে তাজরুল নামে যে ছেলেটি ছিল, যে ডেকোরেটরের কাজ করত, লেখাপড়া ছেড়ে দিয়েছিল, যে সে মানে ওইখানে এসে তার মাথায় একটা মানে দুষ্টু বুদ্ধি খেলে এবং তার মধ্যে সাহস সঞ্চারিত হয়। তখন এই তাজরুল কিছু কটাক্ষ করে কথা বলে। তাজরুল বুঝতে পারে একটু আগে তারা বিপদে পড়েছিল, কিন্তু বিপদে পড়লেও কোনো দুষ্টু জিনপরি তাদের কোনো ক্ষতি করতে পারেনি। এখন যেহেতু একদম বাড়ির কাছে চলে এসেছে, কারণ এই বাঁশঝাড় পাড়ি দিলেই পশ্চিম পাড়া ওদের মানে প্রত্যেকের বাড়ি। তখন তাজরুল বলে যে, এই তোরা মানে যারা আছিস সেখানে, তোরা আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবি না, বিশেষ করে আমাকে তো পারবেই না, কারণ আমি অনেক দুষ্টু জিনপরিদের সাথে মোকাবেলা করেছি, কেউ আমার সাথে পারে নাই, আর আমি আমার শরীর বন্ধ করে রেখেছি, তোরা আমার কোনো ক্ষতিই করতে পারবি না, যদি সাহস থাকে তো আমার সামনে আয়। এই ধরনের মানে কথাবার্তা, কটাক্ষ করে কথাবার্তাগুলো বলে তাজরুল। যখনই এই কথাগুলো বলেছে, ওরা প্রত্যেকেই ভয়ানক একটি ব্যাপার লক্ষ্য করে। কালবৈশাখী ঝড়ের মতো ভয়ানক ঝড় শুরু হয়ে যায় ওই বাঁশ ঝাড়ের মধ্যে। অথচ ওই বাঁশ ঝাড়ের পাশে অন্য যে গাছগুলো ছিল, সেই গাছের পাতাও কিন্তু নড়ছিল না। শুধু ওই জায়গাটাতেই এই সমস্যা হচ্ছিল। ওরা চারজনই বুঝতে পারে আরেকটি বিপদের মুখোমুখি তারা হতে যাচ্ছে। তারা চারজনই দৌড়ে ওই বাঁশঝাড় পাড়ি দেয় এবং যে যার বাড়িতে চলে যায়, কারণ তাদের বাড়িগুলো কাছেই ছিল। আপাতত ঘটনা এখানেই মনে হচ্ছে শেষ। না, ঘটনা আসলে এখানে শেষ নয়, ঘটনা শুরু হচ্ছে এখান থেকে। ওই রাতে ওরা বাড়িতে ফিরে যায়। পরের দিন এই চারজন তাদের পরিবারের সদস্যদেরকে কেউ কিচ্ছু বলে না। যদি পরিবারের সদস্যরা বকাঝকা করে, এই কারণে ওরা নিজেদের পরিবারের সাথে এই ঘটনাটি শেয়ার করে না, এবং এটি ছিল ওদের অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত। পরের দিন সকালে
লাহোরিয়া বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে ওখানে। এই স্কুলে 3 জন বন্ধু পিকনিক করে, কারণ ওরা হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল 4 বন্ধু। এর মধ্যে এই রমজান ওই পিকনিকে আসেনি। ওরা রাতে পিকনিক করে। এই পিকনিক করার পর এই তাজরুল, যে ছেলেটা তাজরুল, হৃদয় এবং রিয়াজকে একটা অফার করে। ওরা বলে যে পলাশবাজার নামে একটা জায়গা আছে, যেটা টাঙ্গাপাড়া ইউনিয়নের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তো ওই পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে একটি কনসার্ট হবে, চল আমরা ওই কনসার্টটা দেখতে যাই। তাজরুল হৃদয় এবং রিয়াজকে খুব পিড়াপিড়ি করে, যে কোনো মূল্যে এই কনসার্টে যেতেই হবে। কিন্তু হৃদয় এবং রিয়াজ নাছোড়বান্দা, বলে যে রমজান তো আসেনি, রমজানকে ছাড়া আমরা কনসার্টে যাব না। তাজরুল হৃদয় এবং রিয়াজকে কনসার্টে নিতে ব্যর্থ হয়। তাজরুল এই 2 বন্ধুর উপর খুব বিরক্ত হয়, রাগারাগিও করে এবং সে তার বাড়িতে চলে যায়। এর পরের দিন আরেকটি ঘটনা। হৃদয়, যে ছেলেটি মাদ্রাসায় পড়ত, সে প্রতিদিন বিকাল 4টার সময় লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটি স্কুল রয়েছে, এই স্কুলে সে প্রাইভেট পড়ত। আর প্রাইভেট পড়ার জন্য সাধারণত 2:30 থেকে 3টার দিকে বাসা থেকে বের হয়ে যেত, কিছু সময় আগে ওই টিচারের কাছে চলে যেত। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় একটি জায়গা পড়ে, ওই জায়গায় একটি বাগান রয়েছে, স্থানীয়ভাবে সেটাকে আবুল খায়েরের বাগান বলে। এটা আসলে একটা শর্টকাট ওয়ে। তো হৃদয় ওই দিন ওই শর্টকাট ওয়ে দিয়ে লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ও যখন আবুল খায়ের বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দেখে তাজরুল অন্য 2-3টা ছেলের সাথে বসে তাস খেলছে। ওদের 4 বন্ধুরই কিন্তু আর একটা অভ্যাস ছিল, সেটা হলো এই তাস বা কার্ড খেলা। ওখানে কিন্তু শুধু তাজরুল ছিল, অন্য যারা ছিল রমজান, রিয়াজ, এরা কিন্তু ছিল না। দেখে তাজরুল অন্য কয়েকজনের সাথে মিলে তাস খেলছে। তখন বলে, কিরে তাজরুল, তুই এখানে এই বাগানের মধ্যে তাস খেলছিস? বলে, হ্যাঁ আমি এখানে তাস খেলছি, আয় তুইও বয় আমাদের সাথে। বলে, না না আমার প্রাইভেট আছে, আমি চলে যাবো। আরে প্রাইভেট তো সেই 4টার সময়, আয় একটু বয়, একটু খেল, তারপর যা। তখন কি মনে করে হৃদয়ও তাদের সাথে বসে যায়, তাস খেলতে থাকে। ওরা আবার তাস খেলার সময় টাকা বাজি রেখে খেলত। 5 টাকা 10 টাকা করতে করতে হৃদয় প্রায় 50 টাকা জিতে যায়। হৃদয়ের মধ্যে লোভ লেগে যায় কিন্তু, কারণ ওই যে 5 টাকা 10 টাকা করে জিতছে, আস্তে আস্তে 50 টাকা হয়ে গেছে। এই 5 টাকা 10 টাকা জিততে জিততে ওর মনের ভিতরে যেহেতু লোভ সৃষ্টি হয়েছে, যেন দীর্ঘক্ষণ সে এই তাস খেলায় বুঁদ হয়ে থাকে। হঠাৎ আসরের আজান দিয়ে দেয়। শীতকালে সাধারণত 4টার দিকে আসরের আজান দিয়ে দেয়, 3:45 4টা, আপনারা তো জানেন এটা। আসরের আজান যখন দিয়ে দেয়, তখন হৃদয়ের হঠাৎ সেন্স ফেরে। তখন বলে, এই আমার তো প্রাইভেট আছে 4টায়, আমাকে তো যেতে হবে। তাজরুল বলে, আরে একদিন প্রাইভেট না পড়লে কি হয়েছে? তখন হৃদয় বলে, না না আমাকে যেতে হবে, নাহলে কিন্তু স্যার আমার আব্বাকে বলে দেবে, আমার আব্বা খুব রাগারাগি করবে, আমাকে যেতেই হবে। তাজরুল বলে, আরে না তুই খেল, তুই তো ভালোই জিতছিলি, অনেক টাকাই তো তুই আমাদের কাছ থেকে জিতে গেলি, আরো কিছুক্ষণ খেল। তখন হৃদয় বলে, না না আমাকে প্রাইভেট পড়তে যেতেই হবে, আমি চলে যাব। তাজরুল অনেক জোরাজুরি করে, কিন্তু হৃদয় শোনে না, হৃদয় চলে যায়। বরঞ্চ তাজরুলের এই বিশেষভাবে জোরাজুরি হৃদয়ের কাছে অস্বস্তি লাগে। হৃদয় চলে যায় প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়ে ফিরে আসে সাধারণত সন্ধ্যার পরে। ওদের ওইখানেই আর কি, সন্ধ্যার পরে ওরা একটা দোকানে এসে একটু আড্ডা দেয়, চা খায়। ওই দোকানে ক্যারাম বোর্ড রয়েছে, সেখানে ক্যারাম বোর্ড খেলে। আমরা জানি যে গ্রামে যে সমস্ত চায়ের দোকানগুলো আমরা
দেখেছি আগেও, এখনো কিছু আছে। দোকানগুলোতে টেলিভিশন রাখা থাকতো, টেলিভিশনে বা সিডি ডিভিডি গুলো থাকতো, সেখানে চালাতো, লোকজন বসে দেখতো। বা এখন ডিশ সংযোগ রয়েছে, মানুষ সংবাদ দেখে বা অন্যান্য অনেক কিছু দেখে, এতে মোটামুটি ওই দোকানের বেচা কেনা ভালোই হয় আর কি। তো ওই দোকানে শুধু ওরা না, আরো অনেকেই আসতো, আড্ডা দিত। এশা পর্যন্ত, সাধারণত এশার নামাজ বাজান পর্যন্ত এরকম গল্পগুজব চলতো, তারপর যে যার বাড়িতে চলে যেত। এমনই একটি দোকানের নাম ছিল আলমগীরের দোকান। তো ওই আলমগীরের দোকানে সব বন্ধুরা প্রতিদিন বিকাল মানে সন্ধ্যার পরে এসে হাজির হতো। হৃদয় এসেছে, তারপরে রমজান এসেছে, তাজরুল এসেছে, কিন্তু একজন আসেনি, সেটি হচ্ছে রিয়াজ। এই রিয়াজ, ওদের যে বন্ধুটা, ছেলেটা, সে কিন্তু আসেনি। ওই দিন বাংলাদেশের সাথে অন্য একটি দেশের খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা। তখন হৃদয় বলে যে আজকে যদি বাংলাদেশ খেলায় যেতে, আমি তোদেরকে 25 টাকার কটকটি ভাজা খাওয়াবো। সাধারণত গ্রামে এক ধরনের মানে আটা ময়দা দিয়ে এক ধরনের খাবার তৈরি হয়, ভাজা হয়, এটাকে স্থানীয় ভাষায় কটকটি বলে। আপনারা অবশ্যই এই খাবারটার সাথে অনেকেই পরিচিত থাকবেন। তো তখন ওর অন্য বন্ধুরা বলে, এই তুই 25 টাকার আমাদের কটকটি খাওয়াবি, তুই টাকা পেলি কোথায়? তখন বলে, কেন টাকা পাবো কোথায়, আমার কাছে আজকে 50 টাকা আছে। বলে, 50 টাকা তুই কই পাইলি? তখন হৃদয় বলে যে আমি তো এই প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, তখন ওই আবুল খায়ের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তাজরুল অন্য কয়েকজনের সাথে তাস খেলতেছে। আমি সেখানে বসে গেলাম, সেখানে ওই তাজরুলের সাথে খেলে আমি 50 টাকা জিতছি। তখনও কিন্তু তাজরুল ওই এসে আসে নাই, তখনও এসে পৌঁছে নাই আর কি আবুল খায়ের দোকানে, সরি আলমগীরের দোকানে। তখন রমজান বলে ওঠে যে তুই তাজরুলের সাথে তাস খেললি মানে? বলে, হ্যাঁ তাস খেলছি। তখন রমজান বলে, এটা হতেই পারে না। হৃদয় বলে, কেন হতে পারে না? বলে, আমরা তো সারাটা বিকাল একসাথে ফুটবল খেললাম তাজরুলের সাথে। তাজরুল এই সন্ধ্যার আগে বাড়িতে গেছে, ফুটবল খেলে ও গোসল করে এই যে এখনই চলে আসবে। হৃদয় বলে, না এটা হতেই পারে না, এই দেখ আমার কাছে টাকা, এই টাকাটা আমি জিতছি ওর সাথে তাস খেলে। তখন রমজান বলে যে না, তুই মিথ্যা বলতেছিস। হৃদয় এটা মানে না। তখন ওইখানে থাকা আরো অনেক লোক সাক্ষ্য দেয় যে না, আজ দুপুর থেকেই একদম সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলা হয়েছে, তাজরুল ছিল গোলকিপার, এবং সেটা অনেকেই দেখেছে। তখন হৃদয় বলে, তাহলে আমি তাস খেললাম কার সাথে? সেটা কে ছিল? ইতোমধ্যে তাজরুল এসে উপস্থিত হয়। তখন তাজরুলকে হৃদয় বলতে থাকে, যেই তাজরুল, আমার সাথে তুই তাস খেললি? তাজরুল বলে, কই আমি তাস খেললাম কোথায়, আমি তো সারা বিকাল ফুটবল খেললাম, এই যে আমি মাত্র গোসল করে আসলাম। আসলে হৃদয় বিশ্বাসই করতে পারছিল না যে তাস খেললো সে কার সাথে। একটা বিষয় লিসেনার্স, ওদের 4 বন্ধুর মধ্যে এই আলমগীরের দোকানে ওই সময় রিয়াজ উপস্থিত ছিল না। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। যাই হোক, কথা কাটাকাটির একটা পর্যায়ে রমজান বলে ওঠে, যাই হোক অনেক কথাই হয়েছে, এবার চলো আমরা একটু মজা করে আসি। কি মজা? বলে, পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে আজকে কনসার্ট আছে, চলো কনসার্ট দেখতে যাই। সবাই খুব অবাক হয়, বলে কনসার্ট আজকে মানে? কনসার্ট তো গতকালকেই হয়ে গেছে। রমজান বলে, না না না, আজকে কনসার্ট। ওরা বলে যে না না না, তাজরুল গতকালকে আমাদেরকে বলল যে ওইখানে কনসার্ট হবে, আমরা গেলাম না, তুই ছিলি না দেখে আমরা গেলাম না, তাজরুল কত রিকোয়েস্ট করলো তো আমরা গেলাম না। এমন সময় তাজরুল বলে ওঠে, এই আমি রিকোয়েস্ট করলাম মানে?
আমি তো পিকনিকে আসিই নাই, আমি পিকনিকে আসলাম কখন, আর আমি কনসার্টের কথা তোদেরকে বললাম কখন? তখন ওরা বলে যে তুই পিকনিকে আসিস নাই মানে? তুই একা 3-4 জনের খাবার খেয়ে ফেললি, আমাদেরকে কি কত টানা হেঁচড়া করলি যেন আমরা কনসার্টে যাই, শুধু রমজান আসে নাই দেখে আমরা গেলাম না। এখন তুই বলতেছিস যে তুই পিকনিকেই আসিস নাই, আমাদেরকে কনসার্টের কথা বলিস নাই। তাজরুল বলে, না, ইম্পসিবল, এটা হতেই পারে না, আমি গতকালকে আসিই নাই রাতের বেলা, পিকনিক তো দূরের কথা, কারণ আমাদের খেতে সেচের কাজ করার দরকার ছিল। আমার আব্বা আমাকে গতকালকে সন্ধ্যার পর থেকে বাসা থেকে বেরোতেই দেয় নাই, আমার আব্বার সাথে সারাটা রাত আমি খেতে কাজ করছি। ওরা তো বিশ্বাসই করে না, এটা হতেই পারে না। তখন তাজরুল বলে, চল আমার আব্বার কাছে যাই, আমার আব্বার মুখ থেকেই শুনবি। তখন সত্যি সবাই তাজরুলের আব্বার কাছে যায়। তখন তাজরুলের আব্বা বলে যে হ্যাঁ, তাজরুল গতকালকে বাসা থেকে বের হয় নাই, তাজরুল আমার সাথেই সারা রাত খেতে কাজ করেছে। এটা ওদের কাছে খুবই অদ্ভুত লাগে যে তাজরুল আমাদের সাথে পিকনিক করলো, খাবার খেলো, কনসার্টে যাওয়ার কথা বললো, অথচ সে নাকি বাড়ির থেকে বেরই হয় নাই। আবার তাজরুল মাঠে আমাদের সাথে ফুটবল খেললো, আবার একই সময় তাজরুল হৃদয়ের সাথে আবুল খায়েরের বাগানে তাস খেললো। এটা কিভাবে সম্ভব? তাজরুলকে একই সময় একাধিক জায়গায় কেন দেখা যাচ্ছে? যাই হোক, প্রিয় লিসেনার্স, আলমগীরের দোকানে ওই সন্ধ্যায় কিন্তু রিয়াজ আসেনি, এটা একটু মাথায় রাখবেন। রাতের বেলা রিয়াজের বাসায় ওর যে জানালা রয়েছে, ও যে রুমে থাকতো, জানালার কাছে খটখট খটখট শব্দ হচ্ছে। রিয়াজ জানালা খুলে দেখে তাজরুল দাঁড়িয়ে আছে। তাজরুল বলে, রিয়াজ চল আমরা কামারের পুকুরে যাই। ওইখানে কাছাকাছি একটা পুকুর ছিল, স্থানীয়ভাবে সেটা কামারের পুকুর নামে পরিচিত ছিল। তখন তাজরুল বলে, চল কামারের পুকুরে যাই, ওখানে রাতের বেলা অনেকে চুপি চুপি মাছ ধরে, আমরা আজকে রাত্রে গিয়ে মাছ ধরবো। তখন রিয়াজ বলে, ভালোই তো, অফারটা তো ভালোই, তো যাওয়াই যায়। কিন্তু রিয়াজ বলে যে তাজরুল তুই একটু দাঁড়া, আমি রমজানকে ডাক দিই। তখন তাজরুল বলে, না না, রমজানকে ডাকতে হবে কেন, রমজান আসার দরকার নেই, শুধু তুই আর আমি যাব। রিয়াজ বলে, না, রমজানও যাবে। রিয়াজ এবং রমজানের বাড়ি একদম পাশাপাশি ছিল। তখন রিয়াজ কি করে, রমজানকে ডাক দেয়, রমজান রমজান এইভাবে ডাকতে থাকে। তখন রিয়াজের ডাক শুনে রমজান বের হয়ে বলে যে রমজান চল আমরা কামারপাড়া পুকুরে যাই, মাছ ধরবো, তাজরুল আসছে। রমজান বলে, তাজরুল? তাজরুল কোথায়? বলে, এই তো আমার পাশে। যখনই রিয়াজ ঘাড় ঘুরিয়েছে, দেখে সেখানে তাজরুল নেই। বলে, তাজরুল তো এখানেই ছিল। তখনই সবাই বুঝতে পারে তাজরুলের সাথে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। তা না হলে একই সময় তাজরুল একাধিক জায়গায় কিভাবে যাচ্ছে, আর কেন এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? চারদিকে ছড়িয়ে যায় তাজরুলকে ভূতে ধরেছে, যার ফলে তাজরুলকে একই সময় একাধিক জায়গায় দেখা যাচ্ছে। যখন খবরটা চাউর হয়ে যায়, তখন তাজরুলের পরিবার থেকে কাছাকাছি একটি গ্রাম রয়েছে, ওই গ্রামের নাম হচ্ছে তৈলক্ষ্যপাড়া। ওই তৈলক্ষ্যপাড়ায় ইসলাম ফকির নামে ভালো একজন কবিরাজ রয়েছেন। উনি সাম্প্রতিক সময়ে মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। তো ওই ইসলাম ফকির, উনি অনেক ধরনের কবিরাজি কাজ জানতেন, ঝাড়ফুঁক করতেন, এক কথায় ওঝা বলতে যেটা বোঝায়। উনি প্রতি বৃহস্পতিবার উনি রুগী দেখতেন। তাজরুলকে নিয়ে যাওয়া হয়। ইসলাম ফকির তাজরুলকে দেখেই বলে, ওর উপর তো খুবই দুষ্ট পিশাচের নজর পড়েছে। ইসলাম ফকির সেই পিশাচকে হাজির করেন। সেই পিশাচ নিজের মুখেই অনেক কথা স্বীকার করে। সেই পিশাচ বলে যে যেই রাত্রে ওরা ইসামতি বিলের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল দেখতে যাচ্ছিল বা শুনতে যাচ্ছিল, তখন
আমরা কয়েকজনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আমরা তখন ওদের 4 জনের পিছু নেই, ওদের বিভিন্নভাবে ভয় দেখাই। সেই সেচ ঘরের মধ্যে লাশ সেজে থাকা, আলো দিয়ে ঘরকে অদ্ভুতভাবে আলোকিত করা, পরিচিত এক কৃষকের ছদ্মবেশে সেখানে থেকে ওদেরকে ভয় দেখানো, ওদেরকে কৌশলে শ্মশান ভিটায় নিয়ে আসা। আমাদের উদ্দেশ্য ছিল শ্মশান ভিটায় নিয়ে এসে ওদেরকে ছোটখাটো ক্ষতি করা, খুব বড় ক্ষতি করা না, যাতে ওরা ভয় পায়। কিন্তু ওদের মধ্যে থেকে হৃদয় যখন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করে, তখন ওদেরকে আমরা কোনো ক্ষতি করতে পারিনি, ওরা চলে যায়। ওরা যখন তালুকপাড়া বাঁশঝাড়ের কাছে এসে, বিশেষ করে তাজরুল যখন আমাদেরকে কটাক্ষ করে কথা বলে, তখন আমরা খুব ক্ষিপ্ত হই। তখন আমরাও প্রতিজ্ঞা করি যে তাজরুলকে আমরা দেখে নেব, এবং শুধু তাজরুল নয়, তাজরুল সহ আরো যে ওদের 3 বন্ধু রয়েছে, হৃদয়, রমজান এবং রিয়াজ, ওদেরও অনেক বড় ক্ষতি করব। এই কারণে প্রথমে আমি ওদেরকে পিকনিকের নাম করে তাজরুল সেজে লাহোরিয়া বালিকা বিদ্যালয়ে নিয়ে যাই রাতের বেলা। পিকনিকের পরে কনসার্টের নাম করে হৃদয় এবং রিয়াজকে ক্ষতি করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। রমজান না থাকার কারণে, রমজানকে ছাড়া ওরা যাবে না, এই কারণে ওই রাত্রে ওদেরকে ক্ষতি করতে পারিনি। এরপর হৃদয় যখন প্রাইভেট পড়তে যাচ্ছিল, তখন আবুল খায়েরের বাগানের মধ্যে তাস খেলার ছল করে হৃদয়কে আটকে রাখি। আমরা ইচ্ছা করে ওকে জিতিয়ে দিচ্ছিলাম, যাতে করে ও আরো বেশি সময় আমাদের সাথে থাকে। কোনো মতে যদি শুধু সন্ধ্যা পর্যন্ত ওকে আটকে রাখতে পারতাম, ওই দিনই হৃদয়কে আমরা শেষ করে দিতাম। কিন্তু আসরের আজান হওয়ার সাথে সাথে ও চলে যায়, এবং আজানের শব্দের কারণে আমরাও দুর্বল হয়ে পড়ি, খুব বেশি কাজ করতে পারিনি। এরপরে রিয়াজকে মাছ ধরার কথা বলে তাজরুল সেজে বাড়ির থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু রিয়াজ রমজানকে ছাড়া মাছ ধরতে যাবে না। রমজানকে যখন ডেকে নিয়ে আসে, তখনও আমরা চলে যেতে বাধ্য হই, তখনও আমরা ব্যর্থ হয়ে যাই। এই কারণে এখন পর্যন্ত ওদেরকে ক্ষতি করতে না পারলেও ওদেরকে অবশ্যই ক্ষতি করব, আর তাজরুলের অনেক বড় ক্ষতি করব। তখন ইসলাম ফকির বলে যে তোর নাম কি? তখন ওই পিশাচটি বলে, আমার নাম নিশি, নিশি আমার নাম। যাই হোক, ইসলাম ফকির তার রিচুয়াল করে অনেক কষ্টে নিশির হাত থেকে তাদেরকে আল্লাহর রহমতে রক্ষা করেন। তাজরুলের পরিবার তাজরুলকে অল্প কিছুদিনের মধ্যেই সৌদি আরব পাঠিয়ে দেন। এখন পর্যন্ত তাজরুল সৌদি আরবেই আছে। হৃদয় ও এখন ফরিদপুর থাকে। রমজান এবং রিয়াজ ওরা লাহোরিয়া গ্রামেই থাকে, গ্রামেই এখনো আছে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনা থেকে আমরা একটা লেসন পাই, সেটি হচ্ছে যে আসলে এমন নির্জন স্থানে কটাক্ষ করে এই সুপার ন্যাচারাল এন্টিটিদের উদ্দেশ্যে কোনো কথা বলাটা উচিত নয়। তাহলে ওরাও নিজেদেরকে অপমানিত বোধ করে ক্ষতি করার চেষ্টা করবে, যে কাজটি তাজরুল করেছিল। এখন তারা ভালো আছে, সুস্থ আছে। এটি ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরো একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।